হাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন সব কিছুর নোটিফিকেশন পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। গুড মর্নিং, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আজকে চলে এসেছি অপরচুনিটি ক্যাফেতে। আর আজকে লেটস টকের আড্ডায় আমার সঙ্গে রয়েছে নন্দিনী দি। দিদি, ওয়েলকাম টু লেটস টকের এপিসোড। থ্যাংক ইউ। আর ওয়েলকাম টু অপরচুনিটি ক্যাফে। আজকে এই ক্যাফেতেই এই আড্ডাটা হবে। দিদি, তুমি কি করো, কেন করো, এইটা নিয়ে আমি আজকে বলবো না, কারণ তোমার হাসি দেখলেই সব মানে আমরা খুব বল পাই যে না দিদি আছে, কেন আছে। একবার তাও বলে নি দিদি, একটু যদি অর্গানাইজেশনটা একটু বলো। আমাদের তো অল বেঙ্গল মেন্স ফোরাম, তো পুরুষ মানুষ এবং তাদের পরিবারের জন্য কাজ করা হয়। আমি না এটা প্রথমে ক্লিয়ার করতে চাই, কারণ আমি অনেক জায়গাতেই যাই, তখন দেখি সবাই ছেলেরা আমাকে দেখলেই পাশের অনেকে বউকে দেখিও বলেন এই যে দিদি এসে গেছে, দিদি কিন্তু আমাদের। কিন্তু ডেফিনেটলি পুরুষ মানুষের জন্য কাজ করে, কিন্তু খুব ক্লিয়ার করতে চাই প্রথম কথা আমি একদমই নারী বিরোধী নই, নারী বিদ্বেষী নই। আর দ্বিতীয় কথা, পুরুষ মানুষও তাদের পরিবারের জন্য আমরা কাজ করি, কারণ একজন পুরুষ যখন বিপদে পড়েন না, তার সঙ্গে কিন্তু তার মা, বোন, অনেক ক্ষেত্রে স্ত্রী, কারণ কিছু মামলা তো থাকে যেটাকে একটি পুরুষকে যদি আটকে ফেলা যায় তার স্ত্রীও খুব বিব্রত হন, অনেক সময় মেয়ে, সবাই মিলে জড়িয়ে পড়েন। কাজেই একজন পুরুষের জীবনে এরকম সমস্যা মানে অনেকগুলো নারীর জীবনেও কিন্তু এই সমস্যা। কাজেই আমাদের এই কাজটা কিন্তু নারীদের বাদ দিয়ে নয়। আর এখানে একটা কথা বলতে চাই যে মেয়েদের জীবনেও অনেক সমস্যা আছে, এমন কিন্তু নয় মেয়েরা অত্যাচারিত নয়, মেয়েদের জন্য সব আছে কিন্তু। হ্যাঁ, কিন্তু একটি মেয়েকে অসুবিধায় ফেলতে পারলে তার বাবা, ভাই, স্বামী বা দাদা, কাকা, এদের না মানসিক কষ্ট হয়, কিন্তু তাদেরকে না মামলায় জড়ানো যায় না, তাদের লিগালি এফেক্ট করা যায় না। যেটা পুরুষ মানুষের সঙ্গে হলে তার সব পরিবারের মহিলাদেরকেও জড়ানো যায়। এটা না সবাইকে বুঝতে হবে যে একটু তফাৎ আছে সব জায়গায়। এইটা গণ্ডগোল সবাই করে ফেলেন। কাজে আমাদের কাজটা পুরুষ ও তাদের পরিবারের জন্য। আমাদের কসবায় অফিস সপ্তাহে 7 দিন খোলা থাকে, 12:30 থেকে রাত 8টা। আমাদের হেল্পলাইন নাম্বার চলে 3টে, তো সেগুলো আছে, যদি আপনারা আগ্রহী হন আমি দিয়ে দেবো, তলায় স্ক্রোল করাতে করেন, এবং সবসময় সেগুলো খোলা থাকে। কাজে সব রকম সাহায্যের জন্য ফোন করা যায়, কিন্তু একটু আমাদের নিয়ম কানুন আছে যে হঠাৎ আপনি যদি ফোন করেন না, আমরা কিন্তু বলতে পারবো না, কারণ আপনাকে একটু নিজের ফর্ম একটা ফিল আপ করতে হবে, ফটো আইডি একটা জমা দিতে হবে, আপনার প্রিভিয়াস কিছু কেসেস থাকলে তার কাগজপত্র আমাদেরকে একটু দেখতে হবে, তবেই আমরা এগোবো। মানে হঠাৎ আপনি ফোন করে একটা সমস্যা বলেন, দেখুন আপনাকে তো আমি একদম চিনি না, কে বলতে পারে, আরে নিজের ডেকোরাম রুলস, আপনিই তো দোষী হতে পারেন। আপনি হঠাৎ একটা ফোন করে আপনার ওয়াইফের নামে বলছেন, আমি সেটা বিশ্বাস কেন করে নেব? আমাকেও একটু সব দেখতে হবে, আমাদেরও দেখতে হবে, কারণ এইটা আমরা এন্টারটেন করি না। যে ফোন করে অনেকেই বলতে নিজের নামটাও বলেন না, সমস্যা বলতে শুরু করেন, কিন্তু সেটা আমরা না এন্টারটেন করি না। তো আপনারা বুঝে গেলেন যে এনাদের সাথে যোগাযোগ করতে গেলে কি প্রসিডিং আছে, কিভাবে করবেন, কি রুলস অ্যান্ড রেগুলার, সব অর্গানাইজেশনের নিজস্ব একটা ডেকোরাম থাকে, ওনাদেরও আছে। তো আজকে দিদিকে যখন পেয়েছি আমি, দিদিকে আজকের আড্ডাটা একটু অন্যরকম মারতে চাই। দিদি, ছোটবেলা ধরি, ছোটবেলাটা নিয়ে যদি একটু বলো। দেখুন আমাদের বাড়িতে না, যে আপনি জানবেন, আপনি অরিজিৎ এটা খুব ভালোই বোঝেন, কারণ আপনি এত বড় ভালো ভালো কাজ করেন, একটা মানুষের জানেন তো ভিতটা কিন্তু বাড়িতে তৈরি হয়ে যায়। আপনি কিরকম, যেটা লোকে যাই বলুক, কিন্তু তার আপব্রিঙ্গিংয়েরও একটা বিরাট দাম আছে, যে আপনি কিভাবে বড় হচ্ছেন। কারণ আমাদের বাড়িতে এক তো খুব খোলামেলা পরিবেশ, আমি জেনারেলি এই কথাগুলো তো কোথাও কখনো বলিনি। বাবা
বাংলার খুব একজন বড় মানুষ ছিলেন। আমার কখনো বলার দরকার হয়নি, আজও বলতে চাই না, নামও বলতে চাই না। আমার মা সেই সময়ের মানে ম্যাথমেটিক্সের একজন দুরন্ত মানুষ, মানে খুব ভালো রেজাল্ট। তখন অনেক অল্প বয়স থেকে মা টিচারশিপে ছিলেন, স্কুলের অঙ্কের মানে টিচার ছিলেন। কাকারা আমার সবাই খুব মানে দিকপাল মানুষ। আর আমাদের বাড়িতে না আবহাওয়া খুব খোলামেলা। মামা বাড়িতেও মামারা মানে খুব রাজনীতির একটা আবহাওয়া ছিল। অবভিয়াসলি তখন একটা বামপন্থী রাজনীতি। দাদু স্বাধীনতা সংগ্রামী, দাদুর আন্দামানে সেলুলার জেলে নাম আছে, মানপত্র পাওয়া মানুষ প্রধানমন্ত্রীর হাত থেকে। আমার দাদুর যিনি সেজো ভাই, তারা আপনারা হয়তো বইটা পড়েছেন, নৌবিদ্রোহের ইতিহাস, সেজো দাদুর লেখা। তো মানে আমাদের বাড়িতে না খুব একটা প্রোগ্রেসিভ আবহাওয়া। মামা বাড়িতেও তাই, মামারা ট্রেড ইউনিয়নের লিডার ছিলেন। সব নাম বলতে চাই না, পিসেমশাই পিসি সব বামপন্থী রাজনীতিতে ছিলেন। তো তার মানে এটা নয় যে আমি ভীষণ বামপন্থী এরম না, কিন্তু আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে একটা মাস্ট ছিল খবরের কাগজ পড়তে হবে। এবং আমরা না খুব জানতাম যে রাজনীতি থেকে দূরে পালানো কোনো নয়, রাজনীতিটা জীবনেরও একটা অঙ্গ। অনেক বাড়িতে আসে থাকবে, বাবা রাজনীতি করা যাবে না, রাজনীতি। আমরা কিন্তু এরম ভেবে বড় হইনি। আমরা জানি আপনার জীবনে চলতে গেলে রাজনীতিও আসবে। এবার তাকে আপনি নেবেন কি ছেড়ে দেবেন সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা এখনও এরম ভাবি না যে রাজনীতি ভীষণ একটা, দেখবেন অনেককে আমি দেখেছি আমার ছেলে মেয়ে রাজনীতিতে যাবে না। আমি রাজনীতিকে সবসময় একটা কেরিয়ার হিসেবে ভেবে এসেছি, এবং আমি বহুকাল ধরে বলতাম যে দেখুন, এই যে আমরা পড়াশোনা করি, আমাদের একটা অ্যাপ্লাইড পলিটিক্সের কোর্স কেন হয় না, যে আপনি কিভাবে রাজনীতি করবেন। যেটা আজকে ধরুন এই যে প্রশান্ত কিশোরজি আছেন বা সবাই আছেন, যেটা করেন যে আপনি কিভাবে জামা কাপড় মেথডিক্যালি আপনি কীরকম জামা কাপড় পরবেন, কীরমভাবে স্পিচ দেবেন, আপনি ঠিক কীভাবে ডেটাগুলো রিসার্চ হবে, কোথায়। দেখুন আপনি আজকে একটা ধরুন আমাদের যে গড়িয়াহাট বালিগঞ্জ, সেখানে যখন আপনি স্পিচ দিতে যাবেন, সেই স্পিচটা যেরম হবে, কিন্তু যেখানে একটু নিম্ন মধ্যবিত্ত মানুষের বাস, সেখানে কি স্পিচ সেরম হবে? আপনার জানা দরকার যে আপনি যেখানে স্পিচ দিতে যাচ্ছেন সেখানে কত পার্সেন্টেজ মহিলা চাকরি করেন, পুরুষরা কী ধরনের কাজ করেন। মানে এই যে ডেটার রিসার্চ, এগুলো কেন থাকবে না? এবং আপনার জামা কাপড় পরা, আপনার জীবনযাত্রা, আপনার সব কিছু, মানে ধরুন এমপি এমএলএ, তাদের যে এত টাকা আসে এই খাতে, কোথায় খরচা হবে, কীভাবে। আমি এখনও জানেন তো অরিজিৎদা, ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকজন কাউন্সিলর সব দলের এমএলএ, তারা যদি শুধু নিজের এলাকাটার একটু উন্নতি সাধন করার চেষ্টা করতেন না, আর কিছুর দরকার পড়তো না। তার মানে দিদি, আজকে আপনি যেখানে আছেন, যে আদর্শগুলো নিয়ে আছেন, যে মানসিকতা নিয়ে আছেন, সেটা ছোটবেলার একটা ভিত, আপব্রিঙ্গিং বড় কথা। তারপরে ধরুন আমার বিয়েতে আমার শ্বশুরবাড়িও একটা খুব প্রোগ্রেসিভ শ্বশুরবাড়ি। মানে আমার শ্বশুর শাশুড়ি বলুন, হাজব্যান্ড তো ছেড়ে দিন, না থাকলে তো এখানে আসাই, এই কাজটাই আমি এভাবে করতে পারতাম না। তার আগে আমি কর্পোরেটে অনেক বছর চাকরি করেছি, সেখানে বসকেও পেয়েছি, একদম শিখিয়েছেন, দেখো চাকরি করতে এসছো, কোনো ছেলে মেয়ে নেই, তুমি কাজ করলে তোমার উন্নতি হবে, একটি ছেলে কাজ করলে তারও উন্নতি হবে। গান বাজনা করেছি, আজও গান বাজনা ছেলেদের নিয়ে যখন করি, গান বাজনা জগতে আমি যতজনকে পেয়েছি, মিউজিশিয়ানসরা বলুন, সাউন্ডের লোকেরা বলুন, সহ মানে শিল্পী যারা, সবাই আমাকে অত্যন্ত ভালোবাসেন। এবং আমি সবসময় দেখেছি শ্বশুরবাড়িতে খুব প্রবলেম। আমার সমস্ত ননদ যারা আছেন সবাই ভালো ভালো চাকরি করে, মানে আমার যারা দেওরদের ওয়াইফরা আছে সবাই, আমি মেয়েদের কথাই এখানে বেশি বলছি, কিন্তু কারণ আমাদের সমাজে ছেলেরা তো কিছু করবে, এটা তো একটা স্বতঃসিদ্ধ ব্যাপার। ছেলেদের তো হাউস হাজব্যান্ড হবো, চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাড়ি বসে সংসার সামলাবো, এই জায়গা তো আমরা তৈরি করতে পারিনি। কিন্তু কেন পারিনি সেটাও আমার প্রশ্ন। একটি ছেলে ধরুন তার ইচ্ছে হলো আমি বাড়িতেই থাকবো, আমি রান্নাবান্না করতে ভালোবাসি, বাড়িঘর গোছাতে ভালোবাসি, আমি ছেলে মেয়ে মানুষ করবো, হবে আমাদের দেশে ছেলের বাবা মা এবং মেয়ের বাবা মা দুজনে মিলে তো শেষ করে দেবে। মেয়েটিরও কিন্তু তাতে অমত নেই, হয়তো দেখবেন দুজনের মধ্যে কিন্তু এই বনিবনাটা আছে, কিন্তু দুপক্ষের আত্মীয় স্বজন মিলে মাথা খারাপ করে দেবে। তো এই ছেলেরা যে চাকরি বাকরি করবে কিছু না কিছু, সেটা নিয়ে তো কোনো কথা না। কিন্তু আমাদের কিন্তু দুই বাড়িতেই, আমার সব বোনেরা বলুন, ননদরা বলুন, সবাই মেয়েরা কিন্তু সবাই ওয়েল এস্টাবলিশড। অনেকে আমায় প্রশ্ন করেন যে আপনি যেটা করতে এলেন, আপনার কি কোথাও এরম ঘটনা? আমার কিন্তু দুই ফ্যামিলির কোথাও এরম কিছু নেই। এই মানুষটার জীবনেও কিছু একটা ডায়েরি আছে, সেই ডায়েরিতে কিছু রাইট আপ আছে, যে রাইট আপগুলো অনেকের কাছে অজানা এখনো অবধি, হয়তো দিদি বলে না কোথাও সেইভাবে। না, আমি আসলে কি ধরুন আপনাকে একটা কথা বলে রয়েছি, যে আমি না খুব বিশ্বাস করি ব্যক্তিগতভাবে এখনও পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফটা একদম আলাদা। দেখবেন ফেসবুকে, আপনি যদি ফেসবুকের কথাই বলছি, অন্য জায়গায় এগুলো একটু কম হয়। সোশ্যাল মিডিয়া খুলে আপনি দেখবেন সমস্ত মানুষের ব্যক্তিগত জীবনটা হাট করে সবাই খুলে দিয়েছেন, সেই জন্য কিন্তু বহু প্রবলেমেও পড়ছে। আমার যদি আপনি দেখেন আমার ফেসবুক, যতদিন গান গাইতাম শুধু গানের প্রোগ্রামের কথা লেখা থাকতো, আজকে শুধু পুরুষ অধিকার ছাড়া আর কিছু নেই, কি অনুষ্ঠান সেটুকুই। কারণ আমি না ব্যক্তিগত জীবনটা হাট করে খুলতে রাজি নই কারোর কাছে, যে আমার বাড়ি কীরকম, আমি কি, আমি কোথায় যাই, আমি যেটা একটা ব্যক্তিগত লাইফ, আমি খুব এমনি একটু মানে ক্লোজ ডোর পার্সন।
আর ব্যক্তিগত জীবন কাউকে দেখাতে পছন্দ করি। এমনি দিদি ফ্যামিলির সাথে টুরতে যাওয়া এটা আমি সত্যি কথা বলছি, ঘুরতে যাওয়ার সময় এখন আর খুব পাই না, কারণ এক তো আমাদের একটা 7 দিন অফিস, তাছাড়া কাজের এত চাপ, কোথাও না কোথাও এই ধরুন আপনার এখানে আজকে এসেছি, কোথাও না কোথাও একটা পডকাস্ট, লেকচার, সেমিনার, অনুষ্ঠান, তারপরে আমাদের নিজেদের কাজ এত থাকে, আমাদের বছরে 4টে বড় অনুষ্ঠান, তার প্রস্তুতি তো লেগেই থাকে কিছু না কিছু সব। কিন্তু এত কিছুর মধ্যে গিয়েও তো জীবনে মানে কখনো কখনো নিজে খুব একা হয়ে যাও, মানে মনে হয় না এটাতে খুব মানে এইটা কি মনে হয় যে যখন মনে হয় যে আমাকে কাম ব্যাক করতে হবে, না এরকম মনে হয় না। মনে হয় না তাহলে আমি আর এখন এর বাইরে এই এনার্জি ফুয়েলটা করতে হ্যাঁ, আমি আপনাকে বলি আমি এর মধ্যেই খুব এনার্জি, মানে এটা না থাকলে আমার প্রবলেম হবে। আর এর বাইরে কিন্তু আমি প্রচুর ওয়েব সিরিজ দেখি, সিনেমার হলে গিয়ে সিনেমার খুব দেখার খুব সময় হয় না, কদাচিৎ কখনো। বই পড়ি প্রচুর, আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি, আমার বাড়িতে প্রচুর এটা কিন্তু নতুন এই পয়েন্টটা কিন্তু খুব সূক্ষ্ম হয়ে বেরিয়ে গেল। রান্না অনেকে আমার যারা ঘনিষ্ঠ বৃত্তি আছেন সবাই জানেন আমি রান্না করি। এটা এই পডকাস্টের মধ্যে আরো লোকে জানবে। না আমি ভালোবাসি রান্না করতে, সবাই জানেন এটা, খাওয়াতে ভালোবাসি, আমার বাড়িতে প্রচুর খাওয়ার মানে লোকজন আসি। কিন্তু দিদি এই গানের ব্যাপারটা কি করে ইনভলভ হলো? দেখুন গান তো আমি 3 বছর বয়স থেকে গাচ্ছি, আমি তো একটা সময় মানে সবাই জানেন কলকাতা, মানে এত গান গেয়েছি, এখন তো ছেলেদের জন্য নিয়ে গান গাই, কিন্তু একটা সময় তো আমি এত অজস্র গান গেয়েছি, রোজ গান গাইতাম। এবং এই যে আজকে মানে কি হয় জীবনে, আমি খুব পজিটিভ মানুষ, আমাকে কোনো দিন নেগেটিভ কিছু ছুঁতে পারে না, আর আমি সবসময় পজিটিভ জিনিসকে নিয়ে গ্রো করতে ভালোবাসি। যেমনি দিদি হচ্ছে খুব পজিটিভ এনার্জি, ওনার সাথে 10 মিনিট কেউ থাকলে তার যত ডিমোরালাইজ জীবন হোক, যত ফার্স্ট্রেশনে থাক, সেটা একটা বুস্টার উনি দিয়ে দিতে পারবেন। মানে উনি প্রচণ্ড ফাস্ট কথা বলেন, প্রচণ্ড সুইফট কথা বলেন, এবং পয়েন্ট টু দ্য পয়েন্ট একদম জায়গায় নোটিফাই করে এটা আমাকে ছেলেরা সবসময় বলে যদি তোমার সঙ্গে থাকলেই মানে তখন আর মনে হয় জীবনে কোনো প্রবলেম নেই। এবং আমি একটা বিশ্বাস করি অরিজিৎ দা, আপনার যেটা জীবন দেখুন, সব মানুষের জীবনে প্রতিকূলতা আসে, কিছু আসে, আমি তা বিশ্বাস করি সেই প্রতিকূলতার মধ্যে থেকে আমি কি করে নিজের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করব। আসবে খারাপ জিনিস, দেখুন আজকে একটা কাজ করছি, অনেক লোকে অনেক গালাগাল করেন বলে, এবং আমাদের পুরুষ কিন্তু প্রচুর পুরুষ আমায় অনেক আজে বাজে কথা বলেন। দেখুন বরং অনেক মহিলা আছেন যারা আমায় অন্ধভাবে সাপোর্ট করেন, ভালোবাসেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন। আমার কিছু মহিলা তো নিশ্চয়ই খারাপ কথা বলেন, কিন্তু একটা কাজে যদি খারাপ কথাই না থাকলেও সে কাজ করে কী লাভ? সবাই আমায় বলছেন আমি ভীষণ ভালো, সেই কাজ, তার মানে কি বলুন তো, আমার কাজটা কিন্তু কাউকে এফেক্ট করছে না। কিন্তু বহু পুরুষ আমায় বহু বাজে কথা বলেন, কিন্তু আমি ওই প্রতিকূলতার মধ্যে থেকে অনুকূলটা বের করে আনি। তো দিদি শুধু এখন আমার দিদি না, দিদি হচ্ছে আমার দুর্গাও। মানে এই বছর 2025 দুর্গার সম্মানে দিদি হচ্ছে ওয়ান অফ দ্য অ্যাওয়ার্ডি। দিদি এই অ্যাওয়ার্ডটা আমি, দেখো তুমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছো, পাও, আমি আমার মতন করে এই অ্যাওয়ার্ডটা তৈরি করেছি, এটা 22 থেকে হয়। হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? বিশেষ করে যারা পেয়েছেন তাদের সঙ্গে পাওয়াটাও তো একটা বড় ব্যাপার, এটা কিন্তু ম্যাটার করে। দেখুন অ্যাওয়ার্ড রোজ অনেকেই হয়তো পাই আমি এখন, কিন্তু কোন অ্যাওয়ার্ডটা কার সঙ্গে পাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে, জানেন তো সেই ব্যাপারটা। আর আপনার ওখানে পরিবেশ, আর আপনার তো বিশেষ করে যেটা আমার ভালো লাগে, আপনি ভীষণ একটা নিয়মানুবর্তিতা, অর্গানাইজড ওয়েতে সব করেন, তো এই যে আপনি কবে এর থেকে আমাকে বলে রেখেছেন, মেল করছেন, সব কিছু পাঠাতে হচ্ছে, এই আমি নিজেও খুব এরকম। আসলে আমি দিদি আমার মনে হয়েছিল যে জীবনে সঠিক গ্রোথটা পেতে গেলে খুব সিস্টেমেটিক কাজ করতে হবে। একদম আমি এবং এখনো এই প্রযুক্তির যুগে আমি সব লিখে চলি। মানে আমার প্রত্যেকটা আজকে কোথায় কি করছি সব আমি লিখি। আমি ছেলেদেরও বলি টু ডু লিস্ট বানা, এটা হয়ে যাচ্ছে ঠিক কর। অনেক সময় ছিল মানে তাহলে তুমি খালি কম্পিউটার আছে করো, এতে লেখো। আর দেখ লিখে যখন হচ্ছে এটা সিস্টেমে পড়ছে, আমার ব্রেনটা কাজ করছে, সবটাই কি এআই ভাববো জীবনে, না নিজের ব্রেনটা কত ফাংশনাল। এটা আমার বাবা বলতেন, জানেন বাবা এমনি মানে প্রফেশনালি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, যে যারা অতিরিক্ত ক্যালকুলেটর ব্যবহার করে তাদের কিন্তু আর হিসেব করার মাথা থাকে না। মানে কি বলতো, আপনার তখনই মনে হবে ক্যালকুলেটরটা করি, মানে ধরুন আজকে আপনাকে বলা হলো 313 আর 322 কত হয়, আপনি আর মাথা কাটাতে পারবেন না, আপনি ফট করে ক্যালকুলেটরে চলে যাবেন। নির্ভরশীল। এই এআই চ্যাট জিপিটি সব কাম্য, নিশ্চয়ই বিজ্ঞানের অগ্রগতিতে হবে, কিন্তু কি বলুন তো, যারা ওটার উপর নির্ভরশীল হয়ে পড়ছে না, দেখবেন তাদের ক্রিয়েটিভিটি কমে যাবে। আপনি খেয়াল করবেন, আবার কেউ ভাববেন না আমি এআইটি এর বিরোধিতা করছি, না এসব আমি এই বিরোধিতা করার কে, অনেক বড় বড় জিনিস। কিন্তু এই যে ধরুন এআই এ বানানো ছবিগুলো আসে সব একরকম, ক্রিয়েটিভিটি আর থাকছে না। না আপনি ধরুন কি হয়, ওর তো একটা ক্যাপাসিটি আছে, মানে এটা হয়তো মানে আজ থেকে 2 বছর 3 বছর পর এটাও টেকনিক্যালি গ্রো করবে। কিন্তু কি হয় আমার মধ্যে যে ইমোশন, ধরুন একটা প্যাশনেট মুহূর্ত,
এটা আপনি রিয়ালিস্টিকভাবে যেটা বলছেন, যেটা ফিল করাচ্ছেন, আপনার আর্টিফিশিয়াল ও কিন্তু ফিলটা দিতে পারবে না। আজকে আপনি অরিজিৎ মুখার্জি, আমি নন্দিনী ভট্টাচার্য, আমরা তো এন্ড অফ দ্য ডে তো আমরা দুটো আলাদা মানুষ। আজকে একজন শিল্পী যখন স্টেজে গান করেন, তিনি কি প্রত্যেকদিন একটা গানই কিন্তু 10 রকম ভাবে করেন? কারণ আমি যেহেতু নিজে গান গেয়ে এসেছি, আমি জানি সেটা কখনো এআই বা চ্যাটজিপিটি দিতে পারবে না। তার এক একদিন মুডও এক এক রকম থাকে। তিনি একটা গান কোনোদিন ভীষণ ভালো হলো, পরের দিন সেই গানটা হয়তো অত ভালো হলো না। ইভেন অভিনেতা কি রোজ একরকম প্যাশন নিয়ে অভিনয় করতে পারেন? তো এগুলো কিন্তু এআই চ্যাটজিপিটি কোনোদিনও দিতে পারবে না। তাতে আমার ওপর কেউ রাগ করতেই পারে। এবং দিদি, অনেক মানুষের এসেছে আপনার দুঃখ যন্ত্রণা নিয়ে, আপনি পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, সাপোর্ট করার চেষ্টা করেছেন এবং তাদেরকে হয়তো সেই জায়গাটাও উতরেও দিয়েছেন, তাদের লক্ষ্যে পৌঁছেও দিয়েছেন। যখন সেইটা করে কোনো মানুষকে তার ক্রাইসিসের জায়গা থেকে বার করে নিয়ে আসেন, সেই দিনটা, সেই মুহূর্তের ফিলিংসটা কী হয়? এইটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমার কাছে তো বহু ছেলেরা আসেন, ছেলে এবং তাদের পরিবার। তার মধ্যে দেখুন, আমি বলবো না সব ছেলেকেই আমি এটা করতে পারি, কিন্তু আপনাকে আমি এটা বলি, একটা 50-55 জনের একটা বড় গ্রুপ তৈরি করতে পেরেছি, যারা কিন্তু এগুলো ওভারকাম করে জীবনে এমনভাবে ফিরতে পেরেছেন, যারাই আজকে আমার গানের দলে গান করেন, ক্রিকেটের দলে ক্রিকেট খেলেন, লেখালেখি করেন, মানে যারা সব কিছুর মধ্যে আছেন। আমার এই যে এত বড় সমাজের সেরা পুরুষ, সমাজের সেরা নারী, গণেশ পুজো, এটা এন্টায়ারলি দায়িত্ব নিয়ে তারা করেন। কেউ আলপনা দিচ্ছেন, কেউ ফল কাটেন। এই একটা, আমি বলছি না যে খুব বড় গ্রুপ, আর আমি সেই গ্রুপটাকে খুব বড় করতে চাইও নি, কিন্তু অনেককে দেখেছি হাজার বলার পরেও তারা ফিরতে পারছেন না। কিন্তু কিছু ছেলে মানে এমনভাবে জীবনে ফিরেছে, সেই ওদেরকে নিয়ে না আমি খুব গর্বিত এবং আনন্দিত যে ওরা বুঝিয়ে দিয়েছে জীবন কোথাও শেষ হয় না। আচ্ছা দিদি, এই যে আমরা প্রেজেন্ট সিচুয়েশন, আমরা বলছি আমরা খুব এগিয়ে যাচ্ছি, অনেক জীবনে অনেক কিছু সাকসেস স্টোরি তৈরি হয়তো করছি, কিন্তু আমরা এত কি বলবো, ভায়োলেন্ট মানসিকতা আমাদের মধ্যে কেন? একটু রিভেঞ্জ নেবো, দেখিয়ে দেবো, ওই রিংসও কেন হয়? এই জেনারেশনের ধৈর্য কম, প্রথম কথা। ধৈর্যটা, ওরা না খুব চট করে সাকসেস পেতে চায়। আর ওদেরকে তো আমরা হারতে শেখাচ্ছি না। আজকে সবারই একটা ছেলে একটা মেয়ে, না চাইতে হাতের কাছে সব জুগিয়ে দিচ্ছে। আমরা তো কোনোদিন এগুলো পাইনি। আমরা ভাবতাম যে কবে একটা কি হলে সেটা পাবো। মায়ের শর্ত ছিল যদি স্কুল ফাইনালে ভালো রেজাল্ট হয় বাড়িতে টিভি আসবে। আমরা ঘড়িও পড়তে পারিনি আজকে। আর আজকালকার বাচ্চাদের বাবা মায়েরা তো ক্লাস 4-5 থেকে দামি দামি মোবাইল ফোন দিয়ে দেয়। ওদের না, এই জন্য দেখবেন আমাদের যে একটা কোনো কিছু পেলে আনন্দ ছিল, একটা সাধারণ জিনিসেও আজকেও আমরা কত আনন্দ পাই কেউ দিলে। ওদের কিছুতে আনন্দ নেই তো, কারণ ওরা তো সব পেয়ে গেছে। বাড়িতে কি টিভি আসবে, কি গাড়ি কেনা হবে, সেটা ওরা ডিসাইড করে। আমরা কোনোদিন ভাবতে পেরেছি কি? আমরা অনেক বড় বয়সে, তাদের কত বড় হয়ে গিয়েও বাবা যতদিন বেঁচে ছিলেন জানতাম এটা বাবার ডিসিশন। আসলে আমরা কি খুব কম্পিটিশনের সাথে যুক্ত করে ফেলছি? কম্পিটিশন তো আগেও ছিল তখন, কিন্তু আজকের ছেলেমেয়েদের প্রথম প্রবলেম হচ্ছে তাদেরকে হারতে শেখানো হচ্ছে না। সারাদিন বাবার থেকেও মায়েরা বেশি। কেউ আমার উপর রাগ করবেন না প্লিজ। তোকে ওকে ছাড়িয়ে এগিয়ে যেতে হবে। ও ভালো নাচে, তুই কেন পারবি? কারণটা কি মনে হয়? এটা তো সারাক্ষণ প্রতিযোগিতা করে দিচ্ছে। আর যেটা নিজে পাইনি সেটা ছেলেমেয়ের ওপর দিয়ে পেতে চাইছি। যেটা নিজে আমি পাইনি সেটা ছেলেমেয়ের ওপর দিয়ে পেতে চাইছি। আচ্ছা দিদি, এইটা কি আমাদের প্যান্ডামিক লাইফটা কিছু পরিবর্তন করেছে? সেটা হয়তো করেছে অনেকটা, কিন্তু এটা আগেও ছিল, কিন্তু এখন একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আর ওই একটা ছেলে একটা মেয়ে, আগেকার দিনে ধরুন অনেকে দুটো ছেলে মেয়ে তো ছিলই, তিনটেও অনেকে ছিল, একটু ডিস্ট্রিবিউটও ছিল। এই যে ধরুন আজকে সংসার এভাবে ভাঙছে, তার পেছনে তো ছেলের মা এবং মেয়ের মা দুজনে কিন্তু সমান দায়ী। আমার এখানে আসে ছেলের মায়েরাই তো আসেন, দেখি তো। আমি তো বলি যে আপনি একটু কম ইন্টারভেন করুন না ভেতরে। উনি তো ছেলের সব কিছুতে তখনও নাক গলাচ্ছেন, বুঝতে পারছেন? এবার একটি মেয়েও এসেছে, তারও তো এটা ভাল লাগছে না। অনেক জায়গা এইটা দেখ অনেকে মারা যখন ছেলের বিয়ে হয়ে যাচ্ছে, মারা ছেলেকে ছাড়তে পারছে না। মায়েরাও পারছেন না তো, কারণ একটি মেয়ে। সেম কিন্তু মেয়ের মার ক্ষেত্রেও। তাহলে বলুন তো, দুই নারী হাতে তড়াবাড়ি, আলটিমেটলি সেই দুই নারীর ঝামেলা। বাবারাও তো মাঝখানটায় পড়ে গলা কিছু বলতে পারছেন না, আর ছেলেটির জীবন তো শেষ হতো। তো এটা তো খুব খুব সহজ উদাহরণ আমার মনে হয়, যে এটা আমিও আমার জীবনে ফেস করেছি বিয়ে হওয়ার পর। তো আমি বোথ সাইড হ্যাঁ করতাম। এটা আমার ওয়াইফ এখনো বলে যে খুব ভালো একটা এই যে ওই মার কথাও শুনছো, আবার আমি ওয়াইফের কথাও শুনছি, দুজনকেই সেলফ রেসপেক্ট আমি দিচ্ছি। শুধু সেটা কি বলুন তো, আমাদের জেনারেশন অবধি হয়তো চলে যেত। আজকের জেনারেশনের মেয়েরাও তো সাংঘাতিক এরকম না, এরোগেন্ট, উদ্ধতর। এবার মাঝখানে এমন একটা হয়ে যাচ্ছে না, সংসারটা ভেঙে যাওয়ার উপর। এর ওয়ে আউট কি দিই? এর ওয়ে আউট আমি জানি না, কি আরও হয়তো এসব বাড়বে। কারণ আজকাল আমার কাছে এরকম এসছে 8 বছর 10 বছরের প্রেম 3 মাসের বিয়ে ভেঙে 3 মাসে চলে এসছে ডিভোর্স করতে। আবার 30 বছরের বিবাহিত জীবনেও ভদ্রলোকরা আসছেন। যারা মেয়েদের নিয়ে কাজ করেন তাদের কাছে হয়তো মহিলারাও আসেন, আমি তো সেটা জানি না।
যে দিদি ওনাদের ডিমান্ডটা কিন্তু অন্যরকম, এই বেলা শেষে সিনেমাটার কথা মনে পড়ে যায়, বলতেন দিদি একটু একা থাকতে চাই, আর বেশি কিছু চাই না। বলতেন আমি ওনাকে ফ্ল্যাট ট্যাট সব কিছু দিয়ে দেবো, থাকার টাকা পয়সা দেবো, দিদি আমি এখন একটু একা নিজের মতো থাকতে চাই। তখন আমি ভাবি যে শিবপ্রসাদ মুখার্জিরা কত চিন্তা করে সিনেমাটা বানিয়েছিলেন। দিদি আজ এখানে বসে আড্ডা মারছি, আগামী 5 বছরে আপনার প্রজেকশনটা কোথায়? দেখুন আমার এখন একটাই প্রজেকশন, বা আমাদের একটা মেন্স কমিশন ভারতবর্ষে, কারণ আইন টাইন না খুব চিন্তার বিষয়। আইন করতে গেলে অনেক রকম ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। আর এটা তো চাই না যে মেয়েদের জন্য আইন সরে যাক, ছেলেদের জন্য আইন আসুক, কখনো না। মেয়েদের জন্য সমস্ত আইন থাকুক, দরকার হলে আরও বাড়ুক, কারণ মেয়েদের জন্য সত্যিই কিছু কাজ হয়েছে ভারতবর্ষে। তাহলে এত ট্রাফিকিং, এত রেপ, এত মলেস্টেশন হতো 79 বছরের স্বাধীনতা? ওমেন্স কমিশন কি কাজ করেন? কিন্তু কেউ জানেন, কজন জানেন ওমেন্স কমিশনের কথা? এটা নিয়েও আমি চিন্তিত। তো সেই কথা নিয়ে আমি কথাই বাড়াতে চাই না, কিন্তু চাই দেখুন সবার জন্যই তো কমিশন আছে ভারতবর্ষে, তো পুরুষ মানুষের একটা কমিশন অ্যাটলিস্ট হতেই পারে। তো এখন শুধু এটাই প্রজেকশন, সেটা হওয়ার পরে আমরা ভাববো বাকি। এটা হয়ে গেলেই জানেন তো অনেক সুরাহা হয়ে যাবে, ডেটা বেরোবে, স্ট্যাটিস্টিক্স বেরোবে, সব হবে, তখন আইনের কথা ভাবা যাবে। দিদির এই ড্রিমটা যেন আমরা সাকসেস দেখতে পাই। দিদির সাথে আড্ডাটা এই 20-25 মিনিটে শেষ হবে না, এটা ভাস্ট। মানে উনি একটা ডিকশনারির মতন, যতই আমি ঘাঁটবো তত ঘন্টা চলবে। তার কারণ ওনার লাইফে উনি এত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে মানুষের সাথে ইন্টারাকশন করেন। তো উনি সিস্টেমেটিকলি ওনার ডাটা অনেক বড় তৈরি হয়ে গেছে। তো দিদি থ্যাংক ইউ আজকে এটা। হ্যাঁ, কখনো সময় হলে হ্যাঁ, যে পুরুষ মানুষের মনস্তত্ত্ব এইসব নিয়ে একদিন আলোচনা তো হবে। আমার ইচ্ছে আছে এটা সেমিনার মতন করা, যেখানে আমি নিয়ে কারণ আমরা তো সর্বদা বলে এলাম যে নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না, কিন্তু পুরুষ চরিত্র তার থেকেও জটিল। তো আমরা এই জার্নিটাকে এগিয়ে নিয়ে যাব। দিদি এপিসোডটা শেষ করব, যদি কোনো মেসেজ তুমি সমাজের কাছে দিতে চাও। দেখুন আমি সমাজ মানে একটাই বলতে চাই, দেখুন মেয়েদের নিয়ে তো আমি কাজ করি না, মেয়েদেরকে মেসেজ দেওয়ার সেজন্য আমি খুব একটা অধিকারীও নয়। তাই পুরুষ মানুষকে আমি একটাই কথা বলবো, একটু মাথা উঁচু করে বাঁচুন। সারাদিন আমার নামে মামলা হয়ে যাবে বলে সব ন্যায় অন্যায় মুখ বন্ধ করে সহ্য করে নেবো, এই জায়গাটা থেকে বেরিয়ে আসুন। একটু মাথা উঁচু করে নিজেদের মতো করে বাঁচো। আর পুরুষ মানুষেরও কিন্তু নো মিন্স নো বলার পুরো অধিকার আছে। আপনাদের জীবন আপনাদেরই জীবন, যেটা মনে করছেন করবেন না বা ভালো লাগছে না সেটা করবেন না, মামলা হবে, লড়বেন। তো দিদির উদ্দেশ্য বা দিদির লক্ষ্যটা যেন সাকসেসফুলি সেই জায়গাটা পৌঁছতে পারে। তো আজকের এপিসোডটা শেষ করলাম লেটস টকের। যারা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন একটু স্প্রেড করবেন, আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করি ভালো কিছু জিনিস তৈরি করা, অ্যাওয়ার্ড শোয়ের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে, সেমিনারের মাধ্যমে। তো জীবনে ভালো কিছুর সঙ্গে থাকুন, ভালো কিছুর সাথে নিজেকে ইনভলভ রাখুন। দেখা হবে নেক্সট লেটস টকের এপিসোডে।